মানে সাংঘাতিক একটা ব্যাপার। কি পরিমাণে রিস্কের মধ্যে দিয়ে আমি পেরিয়েছি এই পুজোটা আমি তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারবো না। এতদিনে তোমাদেরকে সময় হলো সেটাই তোমাদেরকে শেয়ার করার। তো ভিডিওটা হচ্ছে তখনকার যখন পড়েছিল দুর্গাপুজো। সকাল দিকে তো আমার বেরোনো হয়নি। বেরিয়েছিলাম সেই একদম রাত্রিবেলায় বাবুকে ঘুম পাড়িয়ে একদম ওই ৯টার দিকে। তো আমি দেখতেই পেলে ১ম এ বাবুকে ঘুমটা পাড়িয়ে দিয়েছিলাম। আর অত্যন্ত রিস্কের মধ্যে আমি এখানে রেডি হচ্ছিলাম। কারণ বাড়িতে বাবুকে সামলানোর মতো সেরকম ধরো কেউই নেই। শাশুড়ি মা আর আমি আর শ্বশুরমশাই আর আমার বর। তো শ্বশুরমশাই ডিউটিতেই ছিলেন আর আমার শাশুড়ি ছিলেন। এবার শাশুড়ি বাড়ির কাজে ব্যস্ত থাকায় সেরকম হিসেবে আমাকে বাবুকে সারাদিনটা আর কি ম্যানেজ করতে হয়। বর ওদিকে অফিস থেকে আর কি ফিরেছিল। তো তৎক্ষণাৎ আমি তার চটপট রেডি হয়ে নিচ্ছিলাম। আর প্রচণ্ড ভয় লাগছিল, কারণ মাঝখানে যদি একবার পুরো উঠে যায়, যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। অন্যান্য দিন একবার হয়েছিল, কোনো রকম চটপটেই চুলটা বেঁধে নিলাম। আমি ভাবছিলাম চুলটা খুলবো না বান করবো, একটু কনফিউজ ছিলাম। তারপরে ভাবলাম যে প্রচণ্ড গরম ছিল সেই সময়, তো আর দেরি না করে চটপট বানই করে নিই, দেখতে মোটামুটি ভালোই লাগবে। আর ভালো লাগার জন্য না, যদিও বা একটু ঘোরা নিয়ে কথা। তো চলো, আমার বানটা কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগছে আমার বানটা জানিও কিন্তু। বেশ চটপটের মধ্যে সেরে ফেললাম। তো চলো মেকআপটা হালকা করে নিই, তারপর আমরা বেরিয়ে যাবো। চটপট আর দেরি করে মানে মাথার মধ্যে আর কি সেইটাই চলছিল। তো চলো শেষ ফিনিশিংটা সিঁদুর দিয়ে কমপ্লিট করে নিই। এই সময় সারাদিন একটা বাচ্চার পেছনে লেবার দিয়ে আমি নিজেই তখন সম্পূর্ণভাবে সুস্থ ছিলাম না। তো ওই যে একটু ইচ্ছা উঠলো ভাই তো মক্কা যাই, তো সেই জন্য একটু হালকা সাজুগুজু করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বরের সঙ্গে। বাবুকে ঘুম পাড়িয়ে বেশ আনন্দ লাগছিল। বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু মনে মনে ছিল একটু একটু ভয়, যদি বাই চান্স উঠে যাইও তাহলে আবার শাশুড়িমা ফোন করবে, বলবে চলে আয়, কোথায় আছিস ইমিডিয়েটলি। এরকমও হয়েছে অনেকবার, তো সেই জন্য একটু ভয়েই ছিলাম। যাক, কিন্তু ওঠে। সত্যি কথা বলতে বাবু কিন্তু আমাকে সবসময় কিন্তু সাথ দেয় আমার। ছোট থেকে ও কিন্তু লক্ষ্মী ছিল, সন্ধ্যে থেকে একদম ঘুমিয়ে যেত। সেই মাঝরাতে উঠতো ঠিকই, তখন একটু বিরক্তি লাগতো আমার, কিন্তু কিছু করার নেই, তো ধরো ছোট বাচ্চা। কিন্তু এই পুজোটা খুব সুন্দরভাবে রাত্রের দিকটা এনজয় করতে পেরেছিলাম, কারণ যেহেতু ঘুমিয়ে থাকতো বলে একটু কিন্তু ওঠেনি, ডিস্টার্বও ফিল হয়নি, সেই জন্য বাড়ির কাউরিরই প্রবলেম হয়নি। আর সেই মুহূর্তে ধন্যবাদ জানাই আমার বরকে এক্সট্রিম লেভেলে, কারণ ওর জন্যই কিন্তু আমি বেরোতে যাওয়ার উদ্যোগটা নিতে পেরেছিলাম। আমি তো ভেবেছিলাম আমি তো ঘুরতে যেতে পারবোই না। বরই আমাকে বলেছিল যে কেন পারবে না, বাবু ঘুমিয়ে গেলে একটু ঘুরিয়ে আনবো, চলো। তাই তোমার দেখবে মনটাও ভালো লাগছে। বলতে প্রথমে নাটা এই জন্যই ভাবছিলাম, কারণ সারাদিন প্রচণ্ড টায়ার্ড থাকতাম, বাচ্চাকে যেহেতু সারাদিন আমাকে দেখভাল করতে হতো অ্যাকচুয়ালি। তো তারপরে ভাবলাম যে দেখো পুজো তো একবারই আসছে, আর বর যখন এরকম আবদার করে বলছে, সত্যি তো বাইরে গেলে কার না মনটা ভালো লাগে, আর পুজোর দিন বলে কথা। আর বাবু যখন ঘুমিয়ে যাচ্ছে, ও যখন ওঠে খুব কম, তো আর ৭-৫ না ভেবে চটপট রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম বরের সঙ্গে। সত্যি বলতে খুব আনন্দ পেয়েছিলাম, যে বেশিক্ষণ হয়তো ঘোরা হয়নি আমাদের, মোটামুটি আধ ঘন্টা ১ ঘন্টা ঘোরা হয়েছিল, কিন্তু যতক্ষণই আমরা ঘুরেছিলাম খুব সুন্দর আমাদের টাইম স্পেন্ড করেছিলাম আমরা দুজনে। ২০২৫ সালে এবছর পুজোতে এই সেই ছিল সেলফি স্পট। এইখানে দাঁড়িয়ে প্রত্যেকে সবাই ছবি তুলছিল, আমরাও বাদ যাইনি, আমরাও তুলেছিলাম। পুজো বলে কথা, ঘুরতে বেরিয়েছি যখন কিছু তো খেতে হবে। তো বরকে তো খেতেই হবে, কারণ ও তো ফাস্টফুড খেতে ভীষণই ভালোবাসে, কিন্তু সচরাচর আমাদের ফাস্টফুড খাওয়া হয় না, ওই মাঝে মাঝে আর কি খাওয়া হয়। তো ও নিয়ে নিয়েছিল পনির রোল, ও খাচ্ছিল, আর একটু ছানাপোনা চলে এসেছিলো, তো ও কেন বাদ যায়, ওর জন্য আলাদা করে বিস্কুট এনে দিয়েছিল, তো ও খাচ্ছিল। আর ওদিকে বর খাচ্ছিল, আর বরের কাছ থেকে আমি একটু নিয়ে নিয়েছিলাম পনির রোল। অর্ধেকটা আমি খেয়েছিলাম, অর্ধেকটা ও খেয়েছিল। আমি আর কি রোল খেতে অত পছন্দ করি না, রোল পছন্দ করি না, যদিও বা পুজোর সময়তে রোলটা কিন্তু জঘন্য টাইপের বানিয়েছিল, আমার তো একদমই ভালো লাগেনি। তো বাড়িতে বেরোনোর সময় বলে গেছিলাম যে বাড়ি ফিরে আর কিছু খাবো না, তো যাক পেট ভরানোর জন্য খেতে হবে, কিছু করার নেই। তো খেয়ে নিচ্ছিলাম আর কি, আর এদিকে একটু একটু ওকেও দিচ্ছিলাম। তো চালাচ্ছি এদিকে ঠিকই, কিন্তু মনে মনে বাড়ি যাওয়ার প্রচণ্ড তাড়া, কারণ ওদিকে বাবু কী করছে সেটাই ভাবছিলাম, যে বাড়িতে আদৌ বাবু জেগে গেছে না ঘুমাচ্ছে না কি করছে। চলো, রোলটা আমার খাওয়া হয়ে গেলো, এবার উঠে পড়ি। তো প্রথমে গেছি বাস স্ট্যান্ড পেরিয়ে চাঁদমারি ময়দান। অন্যান্য বছরের মতন নতুনত্ব কিছু একটা থিম হবেই হবে, আর জায়গাটাও খুব সুন্দর। তো আমরা প্রথমে ওখানেই গেছিলাম। বেসিক্যালি ওইটাই একটা দেখেছিলাম, আর দেখেছিলাম ওই অগ্রণী ক্লাব, ওই দুটো ঠাকুরই দেখা হয়েছিল সেই মুহূর্তে। তো চলো আর দেরি না করে মণ্ডপের ভেতরে ঢোকা যাক। তো বাইরের অ্যাটমসফিয়ারটা এতটাই সুন্দর লাগছিল, এত সুন্দর লাইটিং করেছিল, খুবই সুন্দর ছিল, কিন্তু বেশিক্ষণ সময় ছিল না যে একটু টাইম নিয়ে আর কি দেখবো। তো যতটুকু সম্ভব চটপট তাড়াহুড়োর মধ্যেই আমি আর কি দেখে নিয়েছিলাম, একটু ভিডিও করে নিয়েছিলাম, আর সেই মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। ছিল সপ্তমীর দিন, ভিড়টা কিন্তু মোটামুটি কমই ছিল, খুব একটা বেশি ছিল না। আর হ্যাঁ, যদিও আমি রাত্রের দিকে গেছিলাম, ওই তখন বাজছিল মোটামুটি 9:30 পৌনে 10টা, তাই খুব একটা আমি ভিড় পাইওনি। সন্ধ্যের সময় একটু বেশি ভিড় হয়, কারণ আমাদের এই সিউড়ির মতন জায়গাতে সন্ধ্যের সময় একটু বেশি ভিড় হয়। অন্যান্য জায়গায় যেরকম কলকাতা সাইডে গেলে 10টা 11টার সময় সবাই ঠাকুর দেখতে বের হয়, সেখানে আমাদের অলমোস্ট প্রায় ঠাকুর দেখা কমপ্লিটই হয়ে যায়। তা ভালো, একদিকে কিন্তু আমার এটা খুবই কাজে দিয়েছিল সেই জন্য। চলো, অনেক ঘোরাঘুরি হলো, ওদিকে পেটে খিদে মুখে লাজ করে লাভ নেই, বাইরে অনেক স্টল
বসেছে খাবার দাবারে। তো তার মধ্যে আমি খেয়ে ফেলেছিলাম চাট। তো চলো এই চাটটা খেয়ে নিই। চাটটা কিন্তু হেভি হয়েছিল খেতে। আর এইটা চাটটা দেখতে এত সুন্দর লাগছে তোমরা বুঝতেই পারছো যে দেখতে কত লোভনীয়, খেতেও কিন্তু খুবই লোভনীয় ছিল। এখানেই শেষ নয়, আরো সুন্দর সুন্দর কিছু কিছু মুহূর্ত আমি ক্যাপচার করে রেখেছি, সেটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। বুঝতে তো পারছো একা হাতে ছোট্ট বাচ্চা নিয়ে সামলে সবটা ম্যানেজ করে নিয়ে এই যে ভয়েস দেওয়াটা যে কতটাই টাফ, যারা আমার এই সিচুয়েশনে আছো তারাই বুঝতে পারবে। তো চলো শেষে বাড়ি ফেরার পথে এই আইসক্রিমটা না খেলেই নয়, যেটা আমার সবচেয়ে প্রিয়, যেটা আমায় খেতেই হবে। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।